আসসালামু আলাইকুম। সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। দূরের কাছের যে যেখানে বসে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছি। প্রতিদিনকার মতো প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে বারান্দায় একটু গাছগুলোর সাথে দেখা করে আসা। যতই মন খারাপ থাক, যত কিছুই হয়ে যাক, গাছগুলোর দিকে যখন একবার তাকাই তখন মনটা একদম ভালো হয়ে যায়। আর এই যে চলে এলাম অন্য বারান্দায়। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন আমার দুই বারান্দায় দুই রকম গাছ। তো যারা জানেন না তাদেরকে আবারও বলছি, এক বারান্দায় হচ্ছে একটু সবজি গাছ বা মরিচ গাছ এমনটাই করেছি, আরেক বারান্দায় শুধু ফুলের গাছ। তো গাছের মরিচ হয়েছে মাশাআল্লাহ। তো ছেলে প্রতিদিনই বলে আম্মু আমি মরিচ ছিঁড়বো। তো যখনই ছিঁড়তে চাই তখন ছেলেকে একটু ডাকি, আসলে ও খুব এক্সাইটেড থাকে। তো ট্রাই করেছিল, ছিঁড়তে পারছিল না, তাই আমি ওকে হেল্প করলাম, বললাম আম্মু ছিঁড়ে দিই। তো বললো যে ঠিক আছে। আর গাছে তিত করলা হয়েছিল ছোট ছোট, ওগুলো আর বৃদ্ধি পাচ্ছিল না। বারান্দায় অল্প একটু মাটিতে যা হয়েছে তাও আলহামদুলিল্লাহ। আসলে এগুলোকে খাওয়ার জন্য না, শখের বশে দেখার সৌন্দর্যের জন্য বারান্দায় রোপণ করা। কোনো একটা সবজি যদি আমরা ছোটখাটো জায়গার মধ্যে করতে পারি বাসা বাড়িতে থেকে, অন্যরকম একটা আনন্দ লাগে। এই যে টমেটো গাছ আছে, মরিচ গাছ আছে, যতটা যত্ন পেয়েছে ততটা কিন্তু ধরেনি, তাও যা ধরেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাগ্যে যা রেখেছে তাই হবে। যেটুকুই পাই না কেন তাতেই সবসময় শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের কাছে। এইদিকে ভাইরাল একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। সামনেও চলে আসছে রমজান মাস। রমজান মাসকে ঘিরে অনেকেই অনেক কিছু বানিয়ে এখন থেকে ফ্রোজেন করছেন। তো আপনাদের জন্য এটি আরও একটি রেসিপি হিসেবে কাজ করবে, যেটা আপনারা ফ্রোজেন করে রমজানের জন্য রেখে দিতে পারেন। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। যার যে পরিমাণ আটার প্রয়োজন সে পরিমাণ নেবেন। কেউ বেশি চাইলে বেশি নিতে পারেন, কম চাইলে কম নিতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে একটু কালো জিরা দিয়েছি, সেই সাথে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা এতটা পরিমাণ হতে হবে যাতে করে তেলটা মাখার পরে এভাবে মুষ্টি করে ধরলে মোটের মধ্যে মানে কাইটা চলে আসে, আবার একটু প্রেস করলে কাইটা ভেঙে যায়। তাহলেই বুঝে নিতে হবে আমাদের তেলের পরিমাণটা একদম পারফেক্ট। আর যদি দেখেন যে না, আমি যে মুড়টা করেছি সেটার মধ্যে আমার আটাটা মানে থাকছে না, ঝরঝরে থাকছে না, বা মুট করে রাখলে থাকছে না, তাহলে বুঝে নেবেন ওখানে আরও একটু তেল লাগবে। তো মুড়মুড়ে করে এই কাইটা করার জন্য এটা হচ্ছে একটা বিশেষ টিপস। তা আমি কাইটা পানি দিয়ে তৈরি করে নিয়ে এসেছি। এদিকে ভাজিটা করতে চলে যাচ্ছি। সবজি বরাবরের মতো কেউ খেতে চায় না, চিকেন দিয়ে করলে সবাই খুশি থাকে, বিশেষ করে বাচ্চারা। তো আমি এখানে একটা মুরগির অর্ধেকটা নিয়ে নিয়েছি। আমি এখানে সোনালী মুরগিটা ব্যবহার করেছি। এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি মুরগিগুলোকে একদম ঝুরঝুরে করে নিয়েছি। কেউ চাইলে এখানে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন। যেহেতু বাচ্চারা সবজি মোটেও খেতে চায় না, ছোট ছোট বাচ্চারা তো খেতেই চায় না, তো ওদেরকে কোনো না কোনোভাবে সবজিটা তো খাওয়াতে হবে। তাই আমি এখানে চিকেনগুলো দিয়ে সবজিটাকে ভালো করে মেখে একসাথে ভাজি করে নেব। আমি যেই নাস্তাটা আজকে তৈরি করছি সেটার পুর হিসেবেই এটা ব্যবহার করব। ছোট বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর জন্য এটা আপনাদের জন্য আরেকটা টিপস হিসেবে কাজ করবে।
বিশেষ করে বাচ্চারা একদমই খেতে চায় না। তো একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে একটা নুডলসের মশলা ব্যবহার করেছি, কেউ চাইলে স্কিপ করতে পারেন। এখানে হালকা পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচ আমি দেইনি, চাইলে মরিচের গুঁড়া কিংবা কাঁচামরিচ দিতে পারেন। আমি গোলমরিচের পাউডারটা দিয়েছি, আর এখানে ধনিয়ার গুঁড়াটা দিয়েছি, আর একটা স্পেশাল মশলা যেটা আমি বাসায় বানিয়ে থাকি সবসময়, গরম মশলাটা, সেটা দিয়েছি। সব কিছুকে একদম ভালোভাবে মেখে নিব। তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে এলে কিন্তু আমি মেখে রাখা সবজিটাকে দিয়ে দিচ্ছি। এভাবে করলে আমার মনে হয় যে খুব শর্টকাটে করা যায়। ভাজি করব, পেঁয়াজ টেয়াজ এগুলো কষিয়ে আসলে দিতে দিতে একটু সময়ের অপচয় হয়, আর এভাবে করে ভেজে নিলে অনেকটা টেস্ট হয়, সময়টাও বেঁচে যায়। আমি এখানে যে কাইটা মেখে রেখেছিলাম সেটাকে গোল গোল করে নিয়ে নিচ্ছি। যতটা পিঠা আমি তৈরি করব ততটা কাই গোল করে এখানে নিয়ে নিয়েছি, কেউ চাইলে ছোট বড় করতে পারেন। আমি শুধু এক ধরনের পিঠাই বানাবো না, কয়েক রকমের করে বানিয়ে ফ্রোজেন করে রাখবো। আমি অফ ক্যামেরায় এগুলোকে বেলে নিয়েছি। একটু মোটা করে বেললে এই পিঠার জন্য সুবিধা হয়। আমার রুটিগুলো একটু পাতলা হয়ে গিয়েছিল। যাই হোক, যেভাবে বানিয়েছি সেভাবেই দেখাচ্ছি, আপনারা সঠিকভাবে বানানোর চেষ্টা করবেন। তো এদিকে আমি একটা রুটিকে 2 ভাগ করে নিয়েছি। এর পরবর্তী স্টেপগুলো আপনারা অবশ্যই ফলো করে যাবেন। এখানে আমি আটার পেস্ট করে নিয়েছি। আটার সাথে একটু পানি গুলিয়ে আটার পেস্টটা করা হয়, আমরা কম বেশি সবাই জানি। তো পেস্টটা লাগিয়ে দিয়েছি যাতে করে না ছুটে যায়। আসলে পুরগুলো বের হয়ে গেলে কিন্তু আর পিঠাগুলোর মজা থাকে না, তাই ভালোভাবে কোনটাকে আমি বানিয়ে নিচ্ছি। আজকে আমি কোন আইসক্রিমের মতো করেই আমি পিঠাটা বানাবো। আশা করছি সবার ভালো লাগবে। ভিডিওর এ পর্যায়ে এসে একটাই কথা বলবো, যারা এখনো দেখছেন কিন্তু লাইক করেননি, প্লিজ লাইক করে দিবেন। লাইক করে দিয়ে পাশে থেকে যাবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহিত করে। তা আমি এখানে দেখতেই পাচ্ছেন কোনগুলো সবগুলো সাজিয়ে নিয়েছি, মানে পুরগুলোকে কোণের ভিতরে ঢুকিয়ে রেডি করে নিয়েছি। চলে যাব পরবর্তী স্টেপে। এই পর্যন্ত আশা করি সবাই বুঝে নিয়েছেন কিভাবে আমি কোনগুলোকে রেডি করেছি। এখানে আমি নিয়েছি লাচ্ছা সেমাই, কেউ চাইলে বাংলা সেমাইটা নিতে পারেন। আমার বাসায় লাচ্ছা সেমাই ছিল তাই আমি লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি। যে আটার পেস্টটা করেছিলাম সেই পেস্টের মধ্যে কোনটাকে ডুবিয়ে নিয়েছি, চুবিয়ে নিয়েছি। তারপর আমি লাচ্ছা সেমাইয়ের মধ্যে কোনটাকে আরেকবার চুবিয়ে নিচ্ছি কোটিং করার জন্য। এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, এই কোনটাকে কিন্তু সাথে সাথে ভেজে নেওয়া যাবে না। ভিডিও লাস্টে আমি বলে দিব কেন ভেজে নেওয়া যাবে না, সে পর্যন্ত সাথেই থাকুন। আমি একে একে সবগুলো কোণ এভাবে ভেজে কোটিং করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পুরগুলো যেন না পড়ে যায়। আমার এ পর্যায়ে একটু মিস্টেক হয়ে গিয়েছিল, একটা থেকে একটু পুর বের হয়ে গিয়েছিল। তো আমি সবগুলো একদম একই প্রসেসে রেডি করে নিয়েছি। আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। কেউ স্কিপ করলে কিন্তু স্টেপগুলো একদমই বুঝবেন না, প্লিজ স্কিপটা করবেন না। আর লাস্টে বলে দিব একটা টিপসটা অবশ্যই ফলো করবেন, তা না হলে কিন্তু ভাজতে গেলে বিপদে পড়বেন। তো এই পর্যায়ে আমার সবগুলো কোণ একদম রেডি। কোণ আইসক্রিমের মতো করে পিঠা বানিয়ে সংরক্ষণ করলে বাচ্চারা বেশি উৎসাহিত হয় খেতে। আর নতুন নতুন করে যদি ডিজাইন করে বানিয়ে দিতে পারেন তাহলে তো আর কোনো কিছু মানে বলার থাকে না, বাচ্চারা খুব মজা করেই খেয়ে নেয়। আমি একটা কোণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন। তো আমি
এগুলোকে সংরক্ষণ করব, সবগুলোকে আমি ভেজে নিব না একসাথে, আমি ডিপ ফ্রিজে রেখে এগুলোকে সংরক্ষণ করে নিব। দীর্ঘদিন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রমজানের কষ্টটাও কমিয়ে নিতে পারেন। আমি অনেক ধরনের পিঠা এখানে বানিয়েছি, সেখান থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে আমি কয়েকটা পিঠা ভেজে নিব। এ পর্যায়ে বলে রাখি টিপসটা, যেটার জন্য এখনও অপেক্ষা করছেন। কোনগুলোকে সাথে সাথে ভেজে নেওয়া যাবে না, কমপক্ষে 5 থেকে 10 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে। তাহলে কিন্তু কোনটার গায়ে যে সেমাইটা আমি সেট করেছিলাম সেটা একদম সেটিং হয়ে যাবে, আর তেলে দেওয়ার পরে আর ঝরে পড়বে না কিংবা খুলে যাবে না। তো আশা করছি টিপসগুলো ফলো করে আপনারা আপনাদের কাজগুলো করে নেবেন, তাহলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন আর আমার চাইতেও বেশি সুন্দর করে বানাতে পারবেন। রুটিটা অবশ্যই একটু মোটা করে বানাবেন, একটু পাতলা হয়ে যাওয়াতে কিন্তু একটু সৌন্দর্যে ব্যাঘাত ঘটেছে, যেটা আমার মনে হলো। তো আপনারা একদম সঠিক স্টেপ ফলো করে বানাবেন, যে ভুলটা আমি করেছি সে ভুলটা আপনারা করবেন না। আশা করছি ভালো লাগবে। আর এইদিকে আপু চলে এসেছিল বাসায়, আপুর পিঠা খেতে ইচ্ছে করছিল, আর যেহেতু শবে বরাতের সময় আমরা সবাই কম বেশি পিঠা বানিয়ে থাকি, শবে বরাতের আগেই এই পিঠাটা বানানো হয় আমাদের বাঙালিদের জন্য। হচ্ছে যে মুসলমানদের জন্য শবে বরাত হচ্ছে স্পেশাল একটা ডে। তো শবে বরাতে সবাই আমরা এই পিঠাটা কম বেশি বানিয়ে থাকি, মিষ্টি জাতীয় হালুয়া রুটি এগুলো খেয়ে থাকি। তো ভিডিওটা আমার আরও আগে করা, আজকে শেয়ার করছি। আপু অনেকগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছে, আমি লতা পাকিয়ে দিয়েছি। আমার পিঠাটা বানাতে একটু লেট হয়, কিন্তু মাশাল্লাহ আপু অনেক তাড়াতাড়ি বানিয়েছে। তো একটা দিদিভাই রিকোয়েস্টে আমি এইটুকু শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।